এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি গতদিন আলোচনা করেছিলাম অনাক্রমতার সাধারণ বিভাগগুলো সম্পর্কে। অতি সংক্ষেপে আজকে আমি এই অনাক্রমতার একটা বিশেষ বিভাগ ছিল সহজাত অনাক্রমতা বা ইনেট ইমিউনিটি, এই সম্পর্কে আলোচনা করব। তো আমার আলোচ্য বিষয় কি কি? এক হলো সহজাত অনাক্রমতা কি, এর বৈশিষ্ট্য কি, আর সহজাত অনাক্রমতার প্রকারভেদগুলো। প্রথমে আসা যাক সহজাত অনাক্রমতা কি। এর তিনটে নাম: সহজাত বা অনির্দিষ্ট বা বংশগত, এইরকম বিভিন্ন নামে পরিচিত। সহজাত, জন্মগত, বংশগত, অনির্দিষ্ট, আবার ইনেট ইমিউনিটি। তো সহজাত অনাক্রমতা কি? যে সাধারণ এবং স্থায়ী প্রকৃতির অনাক্রমতা উত্তরাধিকার সূত্রে পিতা মাতা থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত হয় এবং কোনো নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে সক্রিয় নয়, যে কোনো রকম অ্যান্টিজেনের বিরুদ্ধে সক্রিয়তা প্রদর্শন করে, তাকে বলা হয় সহজাত অনাক্রমতা। ঠিক আছে, আবার বলছি এর বৈশিষ্ট্যগুলো কি কি। এক নম্বর বৈশিষ্ট্য, এটা সাধারণ এবং স্থায়ী ও সারা জীবন কার্যকরী থাকে। দু নম্বর বৈশিষ্ট্য হল এটা পিতা মাতা থেকে উত্তরাধিকার সূত্রে সন্তানের মধ্যে পরিবাহিত হয়। তৃতীয়ত হল এটা নির্দিষ্ট কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে সক্রিয়তা প্রদর্শন করে না, যে কোনো রকমের অ্যান্টিজেনের বিরুদ্ধে সক্রিয়তা প্রদর্শন করে। এই জন্য একে বলা হয় অনির্দিষ্ট অনাক্রমতা। এই তিনটি বিশেষ বৈশিষ্ট্য। এবারে এই সহজাত অনাক্রমতা কটা ভাগ? সাধারণত দুভাবে ভাগ করা যায়। একটা হলো বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। বাহ্যিক বিষয়টি কি? যে সহজাত অনাক্রমতা বহিরাগত কোনো জীবাণুকে বা অ্যান্টিজেনকে বা জীবাণু মিশ্রিত টক্সিনকে দেহে প্রবেশে বাধা দেয়, তাকে বলা হয় বাহ্যিক অনাক্রমতা। বিভিন্ন প্রকার অঙ্গ, কলাকোষ এবং খরিত রাসায়নিক পদার্থ দ্বারা এই অনাক্রমতা গঠিত হয়েছে। যেহেতু এটা বহিরাগত জীবাণুকে কোষের দেহের মধ্যে ঢুকতে বাধা দেয়, সেই জন্য একে বলা হয় প্রথম সারির অনাক্রমতা, ফার্স্ট লাইন অফ ইমিউনিটি। এটা আবার দুভাগে বিভক্ত। একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। ভৌতটা কি? আমাদের দেহের বিভিন্ন অঙ্গ, বিশেষ করে দেহ ত্বক, এটা হচ্ছে প্রথম বহিরাগত রোগ জীবাণু প্রবেশে বাধা দেয়। সুতরাং এক নম্বর হচ্ছে দেহ ত্বক। দুই নম্বর হচ্ছে দেহের মিউকাস পর্দা, আমাদের শ্বাসনালী, আমাদের পৌষ্টিক নালী কিংবা স্ত্রীলোকের জরায়ু বা যোনিতে যে পর্দাটি দেহের ভেতরে রোগ জীবাণু প্রবেশে বাধা দেয়, তাকে বলা হয় মিউকাস পর্দা। এছাড়া আমাদের নাসা বিবরের মধ্যে অবস্থিত রোম, এটা বাইরে থেকে ঢোকা বিভিন্ন রকমের ধুলো, ময়লা, পরাগরেণু জীবাণুকে দেহের ভেতরে ঢুকতে বাধা দেয়। এরা মিলে গঠন করে ভৌত অনাক্রমতা। এই বাহ্যিকের প্রথমের মধ্যে দেহ ত্বক, মিউকাস পর্দা, নাসা বিবরের রোম। আরেক রকমের আছে, সেটা হচ্ছে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ কর্তৃক মিশ্রিত খরিত পদার্থ। এগুলো বহিরাগত জীবাণুকে
আমাদের দেহে ঢুকতে বাধা দেয় কিংবা ধ্বংস করে। এদের মধ্যে আছে আমাদের অশ্রুগ্রন্থি থেকে নিঃসৃত অশ্রু, লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালারসে থাকা লাইসোজাইম জীবাণুকে ধ্বংস করে। আমাদের পৌষ্টিক নালীর যে পাকগ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড থেকে খরিত পদার্থে থাকে HCl, যা খাদ্যনালীতে ঢোকা জীবাণুকে ধ্বংস করে। আমাদের যকৃৎ নিঃসৃত পিত্তরসে থাকে যে সমস্ত জৈব অজৈব পদার্থ, তারা বিভিন্ন রোগ জীবাণুকে ধ্বংস করে। এছাড়া আমাদের দেহ ত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে নিঃসৃত সিবাম, ল্যাকটিক অ্যাসিড থাকে, এরা জীবাণুকে ধ্বংস করে। এছাড়া আমাদের কানের কর্ণকুহরে থাকে সেরুমেনাল গ্রন্থি, এই সেরুমেনাল গ্রন্থি থেকে নিঃসৃত সেরুমেন আঠালো পদার্থ, যা রোগ জীবাণুকে আটকে দেয়, ভেতরে ঢুকতে বাধা দেয়। এছাড়া আমাদের পৌষ্টিক নালীতে এবং যোনিপথ, স্ত্রীলোকের যোনিপথ যে সমস্ত উপকারী মাইক্রো অর্গানিজম থাকে, তারা যে অ্যাসিড নিঃসরণ করে তা রোগ জীবাণুকে ধ্বংস করে। এগুলো মিলে তৈরি হয়েছে আমাদের রাসায়নিক বিভাগ। এই সব মিলিয়ে এটা হচ্ছে প্রথম সারির অনাক্রমণতা। এটা অভ্যন্তরীণ, আমাদের দেহ অভ্যন্তরস্থ বিভিন্ন অঙ্গ, কলা, কোষ এবং তাদের খনিজ পদার্থ রোগ জীবাণুকে ধ্বংস করে বা প্রতিহত করে। এটা সাধারণত গঠিত হয়েছে দেহের বিভিন্ন কোষ এবং বিভিন্ন রাসায়নিক খনিজ পদার্থ নিয়ে। কোনো কারণে এই প্রথম সারির অনাক্রমণতা ফেল করলে এই দ্বিতীয় সারির অনাক্রমণতা, এই অভ্যন্তরীণ অনাক্রমণতাকে বলা হয় দ্বিতীয় সারির অনাক্রমণতা। কারণ প্রথম সারির অনাক্রমণতাটা ফেলিওর হল, এই দ্বিতীয় সারির অনাক্রমণতা সক্রিয় হয়। এই দ্বিতীয় সারির অনাক্রমণতা তৈরি হয়েছে এই জৈব রাসায়নিক, কোষীয় এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে। তাদের মধ্যে প্রথমেই বলি জৈব রাসায়নিক। এই জৈব রাসায়নিকের মধ্যে প্রথম হচ্ছে ইন্টারফেরন। এটা এক প্রকার গ্লাইকোপ্রোটিন বা আমরা বলি অ্যান্টিভাইরাল প্রোটিন। ভাইরাস আক্রান্ত কোষ থেকে তৈরি হয় এই অ্যান্টিভাইরাল প্রোটিন বা ইন্টারফেরন, যা পার্শ্ববর্তী কোষে যুক্ত হয়ে কি করে, ওই ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। ফলে ভাইরাস বাধাপ্রাপ্ত হয়, তার বৃদ্ধি রোধ হয়। এই ইন্টারফেরন একটা উল্লেখযোগ্য বিষয়। এ সম্পর্কে আলাদা একটা ভিডিও করবো আমি ইন্টারফেরন। নেক্সট আছে কমপ্লিমেন্ট ব্যবস্থা। আমাদের রক্তরসে প্রায় 30 রকমের বৃহদাকার প্রোটিন আছে। এই 30 রকমের বৃহদাকার প্রোটিন মিলে তৈরি করে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম কমপ্লিমেন্ট সিস্টেম। আমাদের দেহে রোগ জীবাণু প্রবেশ করলে এই কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় হয় এবং এরা কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে, যেমন লাইসিস বা সাইটোলাইসিস, কোষ ওই এই বহিরাগত কোষকে ধ্বংস করে, সৃষ্ট করে দেয়। অথবা দেখা যায় অপসোনাইজেশন পদ্ধতি, অথবা প্রদাহ প্রতিক্রিয়ার সৃষ্টি করে রোগ জীবাণুকে প্রতিহত করে। এই 3টি ব্যবস্থার মাধ্যমে, একটা সাইটোলাইসিস, অপসোনাইজেশন এবং প্রদাহ প্রতিক্রিয়া সৃষ্টির মাধ্যমে অ্যান্টিজেনকে প্রতিহত করে দেয়। এদের মধ্যে 9টা প্রোটিন খুব উল্লেখযোগ্য। তাদেরকে C1, C2, C3 ইত্যাদি নামকরণ করা। তার মধ্যে C3 প্রোটিন সব থেকে উল্লেখযোগ্য। প্রতি মিলিগ্রাম রক্তে এই কমপ্লিমেন্ট প্রতি ml রক্তে প্রায় 3 মিলিগ্রাম করে থাকে। তাদের মধ্যে C3 থাকে প্রায় 1 মিলিগ্রাম। সুতরাং C3 সব থেকে বেশি থাকে। আচ্ছা, এবার আসি নেক্সট কোষীয়। কোষীয় কি ব্যবস্থা আছে? আমাদের দেহের মধ্যে আছে বিভিন্ন রকমের শ্বেত রক্তকণিকা। তার মধ্যে মনোসাইট সব থেকে উল্লেখযোগ্য। এই মনোসাইট ইন্টারলিউকিন নামক এক প্রকার সাইটোকাইন ক্ষরণ করে টি লিম্ফোসাইট এর মধ্যে যে হেল্পার টি কোষ তাদের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে গ্রাস করে রোগ জীবাণু প্রতিহত করে। নেক্সট নিউট্রোফিল। এরাও
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে গ্রাস করে তাদের ধ্বংস করে দেয়। এছাড়া আছে বেসোফিল ও ইওসিনোফিল, এরা সাধারণত হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিক্রিয়া প্রতিরোধ করতে সহায়তা করে। এছাড়া নিউট্রোফিল পরজীবী, বিশেষ করে কৃমিদের ধ্বংস করতে এরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এছাড়া এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, এরা এক প্রকার লিম্ফোসাইট। এ থেকে বিভিন্ন প্রকার প্রোটিন উৎসেচক খরিত হয়, যেমন পারফোরিন প্রোটিন, যেমন গ্রানজাইম উৎসেচক, এগুলো ক্ষরণ করে এরা আক্রান্ত এই বহিরাগত অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয়। এছাড়া একটা উল্লেখযোগ্য পরিবর্তিত মনোসাইট, এই ম্যাক্রোফাজ, বৃহদাকার অ্যামিবাক্টিন, এরা কিন্তু প্রকৃতপক্ষে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এবং বিভিন্ন সাইটোকাইন্স ক্ষরণের মাধ্যমে রোগ জীবাণু ধ্বংস করে। আরেকটি বিশেষ ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা, এই যে জ্বর প্রদাহ। জ্বর কেন হয়? সাধারণত দেখা যায় কোনো জীবাণু আক্রমণ করলে আমাদের সেই আক্রান্ত স্থান থেকে এই প্রতিক্রিয়াটা দ্রুত দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং হাইপোথ্যালামাস উদ্দীপিত হয়, দেহের তাপমাত্রা বেড়ে যায়, ফলে জ্বর হয়। এই জ্বর কয়েক রকম ভাবে অনাক্রমতা সৃষ্টি করে। এক, জ্বরের ফলে উচ্চ তাপমাত্রা, যা অ্যান্টিজেনে বা জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়। এই উচ্চ তাপমাত্রা জীবাণু কর্তৃক খরিত উৎসেচক এবং টক্সিনকে নষ্ট করে দেয়। এই উচ্চ তাপমাত্রা আমাদের অনাক্রমতা সারা দ্রুততর বৃদ্ধি করে। এই জ্বর হলে আমরা বিশ্রাম নিই, ফলে আমাদের দেহে শক্তি সঞ্চিত হয়, যা রোগাক্রমণ প্রতিরোধ করে। এভাবে জ্বরের মাধ্যমে আমাদের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়। এছাড়া আরেকটি ব্যবস্থা, প্রদাহ বা ইনফ্লামেশন। জিনিসটা কি? কোনো জায়গায় দেহের কোনো স্থানে রোগ জীবাণু বা অ্যান্টিজেন আক্রমণ করলে সেই স্থানে প্রদাহ হয়, যন্ত্রণা। এর ফলে কি হয়? এই প্রদাহ যন্ত্রণা অনাক্রমতা সৃষ্টিতে সহায়তা করে। ওই প্রদাহ স্থানের কলাকোষ থেকে ব্রাডিকাইনিন, হিস্টামিন খরিত হয়। এর ফলে ওই জায়গায় রক্তজালিকা প্রসারিত হয়, ফলে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পায়। এই বৃদ্ধি তাপমাত্রা অ্যান্টিজেন বা জীবাণুকে বৃদ্ধিকে প্রতিহত করে, আর জায়গাটা কি হয়? লাল হয়ে যায়। এছাড়া আর কি হয়? ওই আক্রান্ত স্থানের রক্তজালিকার ভেদ্যতা বেড়ে যায়, ফলে ওই জায়গা থেকে কলারস বেরিয়ে যায়। ফলে ওই কলাকোষের চারপাশে কলারস জমে ওঠে, ফুলে ওঠে, যন্ত্রণা হয়। এবং ওই ভেদ্যতা বেড়ে গেলে ওই জায়গা দিয়ে ওই বিভিন্ন প্রকার ফ্যাগোসাইট কোষ বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সাধারণত রোগ জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া গ্রাস করে ধ্বংস করে দেয়। এছাড়া লিম্ফোসাইট থেকে নির্গত অপসোনিন অ্যান্টিবডি অপসোনাইজেশন পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করতে সহায়তা করে। এই প্রদাহ প্রতিক্রিয়া, এই প্রদাহ প্রতিক্রিয়া জ্বরও কিন্তু আমাদের রোগাক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করে। এই হল সামগ্রিকভাবে আমাদের সর্বজাত অনাক্রমতা বিভিন্ন। আমি এই ইন্টারফেরন, কমপ্লিমেন্ট সিস্টেম এবং এই প্রদাহ সংক্রান্ত আলাদা করে করব। শেষ করছি। ভালো থাকবেন।